রণ, কাজটা কিন্তু তুমি খুব ভালো করলে না বাবা। দুটো মেয়েকে এত রাত্রে বাড়ি থেকে বার করে দিলে। কি মনে হয় তোমার? কাজটা খুব পুরুষ মানুষের মতো হলো? কি মনে হয়? আমার যেটা করা উচিত ছিল সেটা আমি করতে পারিনি মা। যত বড় অন্যায়ও করেছে, আমার উচিত ছিল তাকে ধরে মারা, কিন্তু সেটা করতে আমার রুচিতে বাঁধে, তাই আমি সেটা করতে পারিনি। তাকে শুধু বার করে দিয়েছি। আজ থেকে ইমনের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ। সবটাই তো নিজের দোষে। কে জানে কেন এত বাড়াবাড়ি করা শুরু করলাম। তাই বোধহয় সবটা হারালো। সবটা সেই জন্যই হারাতে হলো। আর তাছাড়া রণ কি কোনো প্রমাণ না নিয়ে কথাগুলো বলছে? নিশ্চয়ই না। ওর হাতে প্রমাণ আছে, তাই ও। আর বলো তো, যেদিন প্রমাণগুলো নিয়ে আসবে সেদিন কি হবে? কি করবে মেয়েটা? এভাবে অশান্তিতে অশান্তিতেই তুমি তোমার ক্যারিয়ারটা শেষ করে দিলে। একটু আগে তুমি নিচে যেটা করলে সেটাকে সিন ক্রিয়েট করা বলে। প্লিজ রূপকথা, আমার এখন কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। আমি এখানে তোমার সঙ্গে কথা বলতেও আসিনি। আমি শুধু জানতে এসেছি তুমি খাবে কিনা। কেন খাবো না? কেন? সেটা তো স্বাভাবিক যে আমি খাবো। অফিস থেকে এসে এরকম একটা খবর পেয়ে আমি ছুটে বেরিয়ে গেলাম। এত রাতে বাড়ি ফিরলাম, এখনো খাইনি। আমার কি খেতে পায় না? না, তাই ভাবছিলাম। কি ভাববে? যে আমি খাবো কি খাবো না? এরকমটা ভাবার কারণ কি? ভাবছিলাম যে তুমি ইমনের ওপর যতই রাগ করো না কেন, মেয়েটা দরজার বাইরে দাঁড়িয়ে আছে সেটা জেনে তুমি কি খেয়ে দিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়তে পারবে? এটা তো অসম্ভব। কেন সম্ভব নয়? 100 বার সম্ভব, 1000 বার সম্ভব। ইমন একটা বড় অন্যায় করেছে। আমাকে না জানিয়ে কিছু না বলে এরকম একটা কাজ করে ফেলেছে। আমি ওকে পই পই করে বারণ করা সত্ত্বেও এই কাজে নাক গলিয়েছে ও। একটা নিরীহ অসহায় মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে ও। আমার কথা শোনেনি, আমাকে ইগনোর করেছে ও। বুঝলাম, কিন্তু তা বলে তুমি তোকে সারা রাত বাইরে দাঁড় করিয়ে রাখতে পারবে না। আমি তো ওকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলিনি। আমি জাস্ট ওকে বাড়িতে ঢুকতে অ্যালাউ করিনি। বাইরে দাঁড়িয়ে আছে বুঝি? হ্যাঁ, ওই ছাদের উপর থেকে দেখলাম, মনে হলো যে দরজার বাইরে দুটো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। সত্যি আজকে এত বড় একটা দুর্ঘটনা হলো,
অন্তত আজকের রাতটা তো অনন্য বসের বাড়িতে থেকে গেলে পারতো। এরকম ভাবে দরজার বাইরে দাঁড়িয়ে থেকে কি লাভ? পাড়ার লোকেরা দেখছে, কি ভাবছে? কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। যার যা মনে হয় হোক। আমি জীবনে কখনো কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করিনি, আর আজও করবো না। হ্যাঁ, কিন্তু তোমার কাছে একবার মাপ তো চাইলে পারতো। এই যে তুমি এত রেগে আছো, আই এম শিওর ও যদি তোমার কাছে ক্ষমা চাইতো তুমি কিন্তু ওকে ক্ষমা করে দিতে। তোমার এই রাগও থাকতো না, পড়ে যেত, সব ঠিক হয়ে যেত। কিন্তু না, সে কেন ক্ষমা চাইতে যাবে? অত্যন্ত অবাধ্য মেয়ে তো। আর ঠিক এই কারণে বাড়িতে কেউ ওকে পছন্দ করে না। কে পছন্দ করে বলো? বড় মামি না, মেজো মামু, সেজো মামু, সেজো মামি কেউ পছন্দ করে। মাসিমণির কথা বাদ দাও, মাসিমণি তো সুখ দুঃখের কোনো বোধই নেই। আর মেজো মামি, মেজো মামির নিজস্ব কিছু ফ্রাস্ট্রেশন আছে। মেজো মামু নানান বিষয়ে বড় মামির ওপর ডিপেন্ড করে, সেজন্য নানান রকমের ভাবনা চিন্তা মেজো মামির মধ্যে চলতে থাকে। ইমন মুখরামে সমস্ত কথার প্রতিবাদ করে, লোকজনকে অপমানিত করতে থাকে। ফলে তো মেজো মামুর মনে হয় এই তো মেজো মামির কথাগুলো বলার জন্য একটা লোক এসেছে। সেজন্য মনে মনে সমানে ইমনকে বাহবা দিতে থাকে। মনে মনে কেন, মুখেই বাহবা দিতে থাকে। আমি আমার মাকে জানি রূপকথা, আর আমি আমার মার সম্পর্কে কোনো কথা অন্য কারো মুখ থেকে শুনতে রাজি নই। আই এম এক্সট্রিমলি সরি, কিন্তু আমি তো শুধু সিচুয়েশনটাকে অ্যানালাইজ করার চেষ্টা করছিলাম। আমি শুধু মানুষগুলোকে অ্যানালিসিস করতে চাইছি, আর কিছু না। তুমি আমাকে জানো রনো, আমার মন তো ছোট নয়। একটা মানুষ যখন নেই, আমি কেন শুধু শুধু তার নামে কুটকাচালি করতে যাব? আমি চাই না আমার মাকে কেউ কোনো রকম ভাবে অ্যানালিসিস করুক। ইনফ্যাক্ট তুমি যার সম্পর্কে কথা বলছো তিনি আমার মা। তিনি তার সমস্ত লিমিটেশন নিয়েই আমার মা। তাই তার বিষয়ে কোনো বিচার বিশ্লেষণ আমি যেতে পারছি না রূপকথা। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। আসলে আমি না এ বাড়ির লোকগুলোকে বোঝার চেষ্টা করছিলাম। তার কারণ এ বাড়িতে আশা ইস্তক আমি দেখছি যে মেজো মামি শুধু বড় মামিকে অ্যাটাক করে করে কথা বলে। অথচ দেখো, বড় মামি তো যা বলেন যা করেন সংসারের মঙ্গলের জন্যই ভাবেন। অথচ এতদিন একসাথে থেকে মেজো মামি কেন বড় মামিকে বুঝতে পারে না? তুমি না বলছিলে খাবার রেডি আছে? সত্যি আমি শুধু শুধু দেখো তো এই সমস্ত কথা বলে সময় নষ্ট করছি। তাহলে তোমার খাবার আমি এখানেই নিয়ে আসছি। কেন আমি এখানে খাবো কেন? বারে, তুমি ওপরে ছিলে, নিচে নামনি দেখে বাকিরা তো কেউ তোমায় ঘাটানোর সাহসই করলো না। সবাই নিচে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে তো। সবাই যখন শুয়ে পড়েছে তুমি পড়োনি কেন? এ বাড়িতে একটা মানুষ না খেয়ে দিয়ে বসে থাকবে আর আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, তা কখনো হয়? কেন সবাই যখন ঘুমিয়ে পড়েছে তোমার অসুবিধা কি ছিল? ছি রনো, সবাই কিন্তু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে চাইনি। বড় মামি কিন্তু অনেকবার আমাকে বলেছে, যাও রনকে ডেকে নিয়ে এসো, তুমি ডাকলে রনও আসবে। কিন্তু আমি তোমায় ডাকতে চাইনি, আমার অস্বস্তি হচ্ছিল। মানে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর আমি তো জানি তুমি আপসেট থাকবে, তাই ভাবছিলাম তোমাকে কিভাবে ডাকতে আসি। যাকে তারপর আমি বড় মামিকে বললাম যে তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আমি রনর খাবার নিয়ে যে খেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার জন্য এতটা ভাবার জন্য, আমার জন্য এতটা করার জন্য থ্যাংক ইউ। এবার খাবারটা নিয়ে আসবে? ঠিক আছে, তাহলে আমাদের খাবার এখানেই নিয়ে আসি। আমাদের? হ্যাঁ, বললাম যে তুমি খাওনি বলে তো আমিও না খেয়ে বসে আছি। এখানে আনবো? না থাক, নিচে গিয়ে খাবো আমরা। কেন, এখানে খেলে কি অসুবিধে? এখানে তুমি খাবার খাও না তা তো নয়, আমি নিজের চোখে দেখেছি। তুমি এ ঘরে খাচ্ছ, ইমনকে খাইয়ে দিচ্ছ, এমনকি ইমনও তোমায় খাইয়ে দিচ্ছিল। তাহলে এখানে খেতে অসুবিধাটা কোথায়? তাতে কি হলো? না, তোমার কথা শুনে আসলে মনে হলো এখানে খাওয়ার কথা উঠতেই তুমি কিরম একটা বলে উঠলে না, জানো এখানে খেলে একটা মহা পাপ কাজ করা হবে। এখন এখানে খাওয়াটা যদি একটা পাপ কাজই হয়, তাহলে কিন্তু এরকম একটা পাপ কাজ তুমি অনেক আগেই করে ফেলেছো, তাই না? খাবার জায়গায় গিয়ে খাবারটা খাবো এটুকুই বলেছি। তাতে যদি তোমার কোনো অসুবিধা থাকে তাহলে ছেড়ে দাও। ঠিক আছে, তোমার যদি অসুবিধা থাকে তাহলে ছেড়ে দাও, নো প্রবলেম। হ্যাঁ, দেখো যে থালা সাজিয়ে এনেছে, তাকে ওই কাজের মেয়েটাকে খাওয়াবে, বুঝেছো?
দাঁড়িয়ে আছে কেন? চলো দেখবে, এসো, চলো চলো চলো। এসো রণবা, এসো, তুমি এসো। এই দেখো থালা সাজানো। কি ব্যাপার মা? কুসুম দোলা কুসুম